কাঁচকলা পেল। সোজা কথায় আমি 177 পৃষ্ঠা কালকে খুঁটে খুঁটে পড়ছিলাম। সত্যিকারে তো একটা বাজেটের তো অনেকগুলো দিক থাকে। একটা দিক হচ্ছে স্বল্পমেয়াদী ডেভেলপমেন্টের খাত, সামাজিক প্রকল্প। আর একটা বড় অংশ থাকে স্থায়ী ডেভেলপমেন্টের খাত, যেখানে আপনি স্থায়ী এবং অস্থায়ী সেক্টরগুলোতে, অর্থাৎ সংগঠিত এবং অসংগঠিত দুটো সেক্টরের মানে শূন্য পদ বৃদ্ধি, কর্মসংস্থানের বৃদ্ধির উপর জোর দেওয়া হয়। আমি দেখলাম না এখানে কোথাও কোনো স্বল্প পুঁজির ব্যবসার থেকে শুরু করে চাকরির ক্ষেত্রগুলোকে বা বড় শিল্পের উন্নয়নের যে অ্যালোটারি বা ফান্ড তার কথা বলা হয়েছে। আমি কোথাও দেখিনি। এবার 177 পৃষ্ঠায় তোমরা খুঁজে পেয়েছো কিনা জানি না, বা দর্শক যারা শুনছে তারা পেয়েছে কিনা, পেলে অবশ্যই জানাবেন। 177 পৃষ্ঠা পাতা উল্টে আমি যতদূর খুঁটে খুঁটে দেখলাম এটা। দ্বিতীয়, বরং আমরা যেটা ভয়ানকভাবে দেখলাম যে আপনি যে উন্নয়নের ফান্ড ডাইভার্ট করা হয়েছে, সেই উন্নয়নের ফান্ডে আমি প্রথম থেকে শুরু করি, আমি দেখছিলাম উন্নয়নে সবচেয়ে প্রান্তিক পশ্চিমবঙ্গের যে উত্তরবঙ্গ, রসিকতা করে আমরা বলি নর্থ বেঙ্গল, সেখানে 866.26 কোটি টাকা তিনি অ্যালট করেছেন। আমি বাড়িতে বসে হিসাব করছিলাম যে 2011 সালে উত্তরবঙ্গের সেন্সাস অনুযায়ী 3,02,01,873 জন লোক বাস করে। অর্থাৎ 866.26 কোটি টাকা এই লোকদের মধ্যে ডিভাইড করলে দেখা যাচ্ছে 2 টাকা 80 পয়সা থেকে 85 পয়সা করে পার মাথা পিছু ডেভেলপমেন্টের জন্য সরকার দিয়েছে। এটা কি কত বড় রসিকতা তোমার মনে হয়? হোয়ারাজ তার 6.5 গুণ বেশি দিয়েছে সংখ্যালঘু উন্নয়নে। আমি বলছি হ্যাঁ, সংখ্যালঘু তো উন্নয়ন দরকার, কেন করবেন না, কিন্তু সংখ্যালঘু উন্নয়নের যে পার্টগুলো চির উপেক্ষিত, লাইক আপনি মাদ্রাসা শিক্ষার জন্য টাকা দিয়েছেন, 600 মাদ্রাসা খুলবেন বলেছেন। আপনি জানেন কি মাদ্রাসায় শিক্ষকরা দীর্ঘ আন্দোলন করছে, তাদের ভ্যাকেন্সি আপডেট হয়নি, নতুন রিক্রুটমেন্ট হচ্ছে না। আপনি মাদ্রাসা শিক্ষকদের বেতন ক্রম নিয়ে প্রবলেম আছে ওদের, কতবার নবান্ন অভিযান করেছে, বেতন বাড়াচ্ছেন না। আপনি মাদ্রাসার আধুনিকীকরণ, ওয়েল ইকুইপড বিজ্ঞান চর্চা, তার জন্য কোন পাইলট প্রজেক্টের কি রেখেছেন আমাদের জানা নেই। অথচ পিভিআরসের বেশ কিছু বছর ধরেই মুখ্যমন্ত্রী এই ট্রেডমিলে দাঁড়িয়ে ওনার কথা অনুযায়ী দৌড়ে দৌড়ে যে বাজেটটা করেন, তাতে কিন্তু টাকা অ্যালট হচ্ছে। আচ্ছা, আমি আরও বলি, এখানে বলা হচ্ছে যে কিছু কিছু উন্নয়নের অঙ্কগুলোয় যে আমি এটা দিয়েছি ওটা দিয়েছি। আপনি যদি দেখেন এমএসএমইতে যেখানে ভারত সরকার প্রচুর টাকা অ্যালট করেছে, বলেছে 50 বছরের জন্য ফ্রি, সুদ ফ্রি, সেখানে বাংলা ভারতবর্ষে 1 নম্বর এমএসএমইতে তাদের জন্য অ্যালোটেড ফান্ড কতটা কাটেলমেন্ট হয়েছে তোমরা কল্পনা করতে পারবে না। পিভিআরসি ইয়ারের থেকে কতটা। শিক্ষা খাত, যে শিক্ষাটা অলরেডি ঢুকছে শিক্ষক রিক্রুটমেন্ট না হওয়ার জন্য, সেই শিক্ষায় আপনি অ্যালোটেড ফান্ড কি করলেন না, অ্যালোটেড ফান্ডে আপনি মাত্র গত বাজেটের চাইতে মাত্র 100 কোটি টাকার বাড়ালেন। অথচ শিক্ষায় এখন নেই রাজত্ব, নেই রব। শিক্ষক রিক্রুটমেন্ট, কোনো স্তরের শিক্ষকতায় শিক্ষক রিক্রুটমেন্ট কার্যত বন্ধ হয়ে আছে। প্রাইমারি, হায়ার সেকেন্ডারি, কলেজ, বিশ্ববিদ্যালয়, কত স্তরে নেই। তাহলে এই টাকাতে নিশ্চয়ই তা হবে না। আচ্ছা, বলা হচ্ছিল যে ওই যে কী যেন কি মানে আমাদের ওই যে সাগরদিঘি মেলা, উনি সাগরদিঘি মেলার আগের ফান্ডের অ্যালটমেন্টটা কোথায় গেল? এই ফান্ডে আপনি দিলেন, কিন্তু আগের ফান্ডের হিসাবটা কোথায় গেল এটা তো বলতে হবে। সবচাইতে বড় যেটা পার্ট আমার মনে হয়েছে যে এই বাজেট তো আপনি দিলেন, বাংলা আবাস যোজনা দিলেন, মানে বাংলা ঘর প্রকল্প, বাংলার বাড়ি প্রকল্প। আমি বলছি এই প্রকল্পটা তো কেন্দ্র রাজ্যে যৌথ উদ্যোগে হওয়ার কথা ছিল, 60-40-এর। প্রধানমন্ত্রী
আবাস যোজনা, কেন ওটা এড়িয়ে আপনি টাকা অ্যালট করলেন? তার দুটো কারণ। এক, প্রধানমন্ত্রী আবাস যোজনায় পিভিআরসে যে কোটি কোটি টাকা নয়ছয় হয়েছে, কোটি কোটি টাকা, তার কোনোটাই অ্যালটমেন্টের ইউটিলাইজেশন সার্টিফিকেট সেন্ট্রাল গভর্নমেন্টকে আজও দেয়নি এই সরকার। শুধু তাই নয়, প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকায় তৃণমূল নেতা অট্টালিকা দেওয়া বাড়ি, নৌকো বাড়ি, এইসব বাড়ি যাদের আছে তারাও ঘরগুলো নিয়েছে। তারা তো থাকতে নেয়নি, তারা গোয়াল ঘর বানিয়েছে, দাসীদের থাকার ঘর বানিয়েছে, অথচ গরিব মানুষ কিন্তু বাড়িগুলো পায়নি। তাই এই কারণে রাজ্য তড়িহড়ি সেন্ট্রাল গভর্নমেন্টে কিন্তু ওই প্রজেক্টটা নিলেনই না, ঠিক আছে, নিজের উপরে একদম। এবং আরেকটা কথা, যে এই বাংলা বাড়ি প্রজেক্টটার আরেকটা কারণ, নিজের নামটা ইতিহাসের পাতায় তোলা। প্রধানমন্ত্রীর নাম থাকবে কেন? আমার প্রশ্নটা একটা জায়গায়। সেখানে দাঁড়িয়ে দাদা, আমরা সংখ্যালঘু দপ্তরের জন্য এত বরাদ্দ দেখলাম, কোথাও গিয়ে কি মনে হয় যে বিজেপি যে কথাটা বলে আসছিল যে তোষণের রাজনীতি, তোষণের বাজেট এটা? তাহলে একদম 600 খারিজি মাদ্রাসা ঘোষণা করেছে। আমি বলছি, মাদ্রাসা কত শতাংশ মুসলিম মাদ্রাসায় পড়ে? 15% মুসলিম ছেলে মেয়ে মাদ্রাসায় যায়। 85% মুসলিমান আধুনিক বিজ্ঞানসম্মত মূল স্রোতের শিক্ষাটাকে নিতে চাইছে। আপনি প্রভায়ের উল্টো হাঁটলেন। কেন হাঁটলেন? কারণ আপনার জানা আছে যে এই কিছু মাদ্রাসাকে কেন্দ্র করে কিছু এই সব হালিম, তারপরে এই যে সব হুজুর, এরা করে কমে খায়। ওপারের জঙ্গিরা এসে এইসব খারিজি মাদ্রাসা খুলে নিয়ে জঙ্গি কার্যকলাপ করে, সেটা ধরাই পড়েছে কয়েকটা। এরা এই মুসলিম জনসংখ্যাতে প্রভাবিত করে ভোটে ময়দানে তৃণমূলকে জিততে সাহায্য করে। তাই এই খেজুরে হুজুরদের পাইয়ে দিতে এই মাদ্রাসাগুলোর স্যাংশন দিলেন। কটা মুসলিম ছেলেমেয়ে পড়তে যায় বলুন তো? শহরে তো আমি দেখি সমস্ত ইংলিশ মিডিয়ামে আজকাল মুসলমান ছেলেমেয়েরা পড়ছে শহরের, গ্রামে নেই, গ্রামে ওর বিকল্প নেই। তাও তারা বিকল্প থাকলে বিজ্ঞানসম্মত শিক্ষাটাই নিতেন। অর্থাৎ ঘুরিয়ে বললে রাজ্যের বাজেটটায় এই যে তোষণ নীতিটা, আপনি ঘাটাল বলছেন, ঘাটালে 500 কোটি টাকা, ঘাটালে 500 কোটি টাকা কি আপনি ঘাটালের মানুষকে এই ঘাটাল পাইলট প্রজেক্টটা যে মানে ঘাটাল মাস্টার প্ল্যানটা, এইটাকে কার্যকর করার যে ঘোষণাটা করেছেন, তার জন্য খুশিতে মিষ্টি খাওয়ার জন্য দিলেন? কারণ 2022 সালের 26শে জুন সেন্ট্রাল গভর্নমেন্ট 1500 কোটি টাকা দিয়ে অ্যালট করেছিল ঘাটালের জন্য। তাহলে আজকে 3 বছর পরে কংসাবতী দিয়ে, নবনারায়ণ দিয়ে কত জল বয়ে গেছে। আজকে ওই বাজেট কি 1500 টাকায় হবে? আজকে প্রায় 2500 টাকা। আর আপনি কি করলেন? 500 কোটি টাকা অ্যালট করলেন। কাকে পাইয়ে দিতে করলেন? তার মধ্যে 300 কোটি টাকাকে খরচা হয়ে গেছে। আপনি ক্যামেরা নিয়ে যান না ভাই একটু, ঘাটালের বিস্তীর্ণ এলাকাগুলো বন্যা প্লাবিত, পশ্চিম মেদিনীপুরের ঘাটাল, পূর্ব মেদিনীপুর, পাঁশকুড়া, শিলাবতী, ঝুমি, কংসাবতীর ধারগুলো, হ্যাঁ, দ্বারকেশ্বর, এইসব জায়গায়, আরামবাগের কিছুটা পাট, চন্দ্রকোনা, ঘাটাল, দাসপুর, এইসব জায়গায় গিয়ে একটু দেখুন তো রাজ্য সরকার 300 কোটি টাকা দিয়ে এক বেলচা মাটি ফেলেছে কি না? জল ফেলেছে, সব জলে দিয়েছে। সেই জলটা আবার তরল হয়ে তাদের শরীরেই প্রবেশ করে গেছে। সেখানেই দাদা একটা প্রশ্ন, এই যে ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য মাত্র 500 কোটি টাকা, তাতে হবে না। আমরা দেখলাম বেকারদের জন্য কর্মসংস্থান নেই। এই বাজেট কি, অর্থাৎ 26-এর আগে শেষ পূর্ণাঙ্গ বাজেট মমতা বন্দ্যোপাধ্যায়কেই এই ঘাটালের মতো ডুবিয়ে ছাড়বে? দেখো বাজেট অ্যালোকেশন সাধারণ মানুষ বোঝে না। তারা বোঝে ইনস্ট্যান্ট কি সুবিধা সে পেল, ফার্স্ট। সেকেন্ড, বিরোধীরা তার বাড়িতে কতটা যাচ্ছে, বিরোধীদের যোগাযোগটা কত। আমি বলছি, এত কিছু করার পরেও শুভেন্দুবাবুরা তো কলকাতাতে বসেই বিরোধিতা করছে। গ্রামের মানুষ বাজেট কি হলো, খায় না, মাথায় দেয়, কিচ্ছু আসে যায় না। দিনান্তে গ্রামের মানুষটা জানতে চায়, বুঝতে চায়। বিজেপি আমরা দেখেছি দাদা, বেকারদের জন্য তারা মুখ খুলছেন, তারা সরব হচ্ছে, মুখ খুলছেন। কার্যক্ষেত্রে যদি তারা এই আন্দোলনটাকে সংগঠিত করে মানুষের কাছে বোঝাতে সক্ষম হয় যে আমরা ক্ষমতায় আসলে বেকারদের সমস্যা মেটাবো, তাহলে হবে, তাহলে নিশ্চয়ই হবে, সমাধান হবে। লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে আমরা তেমন কোনো কথা দেখলাম না। তাহলে সেক্ষেত্রে কি মমতা বন্দ্যোপাধ্যায় যে কথাটা বলছেন যে বাজেটের অর্ধেকটা মহিলাদের জন্য, এর ভিত্তি কোথায়? না, আছে, উনি টাকা তুলে রেখেছেন। ও ঠিক ভোট অন বাজেট হবে সামনের বছর,
অঢেল দান খয়রাতি করবে সংখ্যালঘুদের জন্য, কন্যাশ্রী, রূপশ্রী, অমুকশ্রী সব করবে। যেটা করবে না, চাকরির জন্য কোনো শ্রী ঘোষণা উনি করবেন না। মানুষের স্থায়ী ডেভেলপমেন্ট এরা চায় না। তুমি দাস হয়ে থাকো, ভোট ব্যাংকের মেশিনারিসের পার্ট হয়ে যে থাকো, দেখবে যেসব এলাকায় তৃণমূল হেরে যায়, তৃণমূল নেতারা সেই সব এলাকার মহিলাদের ধমকায় চমকায়, কি এই বন্ধ করে দেবো লক্ষ্মীর ভাণ্ডার। অর্থাৎ এটা একটা ঘুষ জনগণের ট্যাক্সের টাকায়, যেটা দিয়ে ভোটটাকে সিকিউর করার একটা পলিসি তৃণমূল নেত্রী নিয়ে ফেলেছে। তারই অঙ্গ হিসাবে এবার বাড়েনি, কারণ মানুষের স্মৃতি খুব দুর্বল। এবার বাড়লে সামনের বছর এক্সপেকটেশন আরও বেড়ে যেত। সামনের ভোটের আগে দেখবে কিভাবে দান খয়রাতির সরকারটা চালায় এরা। সেখানে দাঁড়িয়ে প্রশ্ন থাকবে, এই সরকার কি তাহলে বেকার বিরোধী একটা বাজেট পেশ করলো? বেকারদের অস্তিত্বই তো তৃণমূল মানে না। বেকার বিরোধী কখন হবে? যখন তার অস্তিত্ব আমি মানি। বেকার নেই এই রাজ্যে, উনি কালকেই তো বলেছেন, একটাও বেকার নেই। বেকার সব সে উঠিয়ে দিয়েছে, শিল্পের জোয়ার বয়ে গেছে। তা বেকারই যে মানে না, তার কাছে বিরোধিতা আর কি? উনি যেটা করলেন, জাস্ট ভোট কেনার বাজেটটা তৈরি রাখলেন, প্লটটা। সামনের বাজেটে তার 16 কোলা পূর্ণ করবেন, ভোট অন বাজেটে। আর যদি এটাই শেষ বাজেট কিনা, জলেই চলে গেল কিনা, ঘাটালেই চলে গেল কিনা, ঘাটে চলে গেল কিনা সরকারটা, এগুলো বলার জায়গা তো বিরোধীদের। বিরোধীরা কতটা সক্রিয় হয়ে মানুষের পাশে থাকবে তার উপরে ভবিষ্যৎ নির্ভর করবে। একদমই। আমার তারপরেই একটা স্বাভাবিকভাবে প্রশ্ন উঠতে শুরু করেছে যে এই যে বিরোধীরা বলছেন, অর্থাৎ বিজেপি বলছে যে আমরা ঘরে ঘরে চাকরি দেব, একটা করে চাকরি দেবো আগামী নির্বাচনের পরে, এর কি ভিত্তি দেখতে পাচ্ছেন? কোনো ভিত্তিই নেই। ওটা বলতে হয় বলে। মমতা ব্যানার্জিও বিরোধী থাকাকালীন এইসব বলেছিল যে সরকার 12% ডিউ রাখে, তাদের সরকারে থাকার যোগ্যতা নেই, প্যারা টিচারদের পার্মানেন্ট করে দেবে। 35%। হ্যাঁ, 35, ওটা আরও বাড়বে। ঠিক আছে, আমি বলছি সেন্ট্রাল 8 পে কমিশন ঘোষণা করতে চলেছে। আমি বলছি যে সরকার, যে সরকার যায়, সরকারে থাকে, তাই এগুলো বলতে হয়। ঠিক আছে, আর বিরোধী যারা থাকে তারা ডেমোক্রেসির কথা বলে, ক্ষমতায় আসলে তারা ডেমোক্রেসি হত্যা করে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তো বলছেন যে এই যে বিরোধীরা যে কথা বলে, অর্থাৎ কেন্দ্রের বাজেটের ক্ষেত্রে তিনি ইঙ্গিত করছেন যে ভোটের আগে তারা প্রতিশ্রুতি দেয়, ভোটের পরে তারা সেই প্রতিশ্রুতি পালন করে না। মমতা বন্দ্যোপাধ্যায় যে কথা দেন কথা রাখেন। মমতা ব্যানার্জি এই কথাটাও বলেছিল, প্রতিশ্রুতি দেওয়াই হয় ভাঙার জন্য। ফলে উনি কি প্রতিশ্রুতি দিয়েছেন, কি রেখেছেন, সেটা তো ডেটা বলছে। উনি বলেছিলেন প্রচুর 5 লক্ষ চাকরি দিবেন গত বাজেটে। কটা চাকরি হয়েছে শ্বেতপত্র আকারে তিনি বলেননি। উনি অনেক কিছু বলেছেন বিরোধী থাকতে, দিয়ে দেবে ফুলফিল, সেন্ট্রালের হারে নারী সুরক্ষা প্রাধান্য পাবে। আচ্ছা, আমি বলছি বাজেটে 177 পাতার বাজেটে কোথাও নারী সুরক্ষা নিয়ে কোনো কথা বলেছে? যেখানে ভুরি ভুরি রাজ্যগুলো অভয়াকাণ্ডের পরে তারা বাজেটে নারী সুরক্ষার জন্য অ্যালট করেছে সেন্ট্রাল স্টেট, তার যে রাজ্যে এই নৃশংস ঘটনাটা হলো, তার সরকার কি একটা টাকা খরচা করেছে আধুনিক প্রযুক্তির মাধ্যমে নারীদের সুরক্ষিত করতে? নেই। যে মেয়েটি খুন এবং ধর্ষণের শিকার হলেন নিউ টাউনের স্মার্ট সিটিতে, সেখানকার পরিকাঠামো কি তিনি উন্নয়ন করেছেন? প্রশ্ন। নারী ডেভেলপমেন্ট, নারীদের প্রোটেকশনে এটা হচ্ছে স্থায়ী ডেভেলপমেন্টের পার্ট। রাজ্যের মমতা ব্যানার্জি স্থায়ী ডেভেলপমেন্ট বিষয়টাই বিশ্বাস করেন না, তাই এরকম তোলাই দেওয়া তোষণকারী বাজেটটা করে যান এবং সেটাই করে যাবে।